আওয়ামী লীগের বিচারের দাবি আগেই জানিয়েছিল বিএনপি। আমলে নিলে তৈরি হতো না বিব্রতকর পরিস্থিতি, বললেন সালাউদ্দিন। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন জামাত আমির। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে। কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম। তখন বিষয়টা আমলে নিতেন, তাহলে হয়তো আজকে এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। নির্বাচনের আগে গণহত্যার বিচার ও মৌলিক সংস্কারে গুরুত্ব এনসিপির। গণঅভ্যুত্থানের পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে, আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি। আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন। ছোট আইন করে বড় পরিবর্তন করা সম্ভব, বললেন আইন উপদেষ্টা। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের নির্দেশনা প্রধান উপদেষ্টা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। তীব্র দাবদাহের পর বিভিন্ন স্থানে বৃষ্টি, 5 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু। ময়মনসিংহে ঝড়ে গাছ চাপায় প্রাণ গেল 2 জনের। 999-এ যুক্ত হলো ট্রাফিক আপডেট। রাজধানীর কোন রাস্তা বন্ধ কিনা জানা যাবে ফোন করে। সড়কে আন্দোলনের কারণে ভোগান্তি কমাতে জিএমপির উদ্যোগ। এবং পাকিস্তান আবারও যুদ্ধবিরতির লঙ্ঘন করে হামলা চালালে কঠোর জবাবের নির্দেশ ভারতীয় সশস্ত্র বাহিনীর। অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি ইসলামাবাদের। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আগেই জানিয়েছিল বিএনপি। তখন আমলে নিলে সরকারকে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না উল্লেখ করে দ্রুত ভোটের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে সুষ্ঠু ভোটের পথ তৈরির তাগিদ দিয়েছেন জামাত নেতা সেলিম উদ্দিন। আর মৌলিক সংস্কারে গুরুত্ব দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ দিয়েছেন আইন উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা। সংবিধান সংশোধনে 7 দফা প্রস্তাবনা পেশ করে প্ল্যাটফর্মটি। আলোচনায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের মতো মৌলিক সংস্কার নিয়ে ঐকমত্য না হলে গণতান্ত্রিক ধারা সচল হবে না। আর জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেন, দ্রুত নির্বাচনের চেয়ে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা জরুরি। ভোটের জন্য তো পাগল না হয়, ভোটটা কিভাবে সুষ্ঠু হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে, এই জায়গায় রাজনৈতিক দলকে, সুশীল সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি। গণঅভ্যুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে, তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কয়েক মাস আগে বিএনপি এ দাবি জানিয়েছিল, কিন্তু সরকার আমলে নেয়নি অভিযোগ করে তিনি বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে। কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম। তখন বিষয়টা আমলে নিতেন, তাহলে হয়তো আজকে এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। আমাদের দলের যে বিভিন্ন রকমের বক্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে, এই বিষয়গুলো যেন যথাসময়ে আমলে নেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি যেন উনি একটা রোড ম্যাপ প্রদান করেন খুব শীঘ্র। অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিদ্যমান সংবিধানেই স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ আছে। এ সময় জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। পরিবর্তনের জন্যই আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে।
তাহলে তো আবারও সেই স্বৈরাচারের ফিরে আসার আমরা কি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি? রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। সংবিধানের মধ্যে কোনো রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়া। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না, সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায়। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আত্মসমালোচনার কথা আছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিলে ভালো হতো, তারপরও উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর সিরিরাপ মিলনায়তনে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করব ইনশাল্লাহ। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ ব্লকেট করলেন অভ্যুত্থানে আহতরা। এ বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি তাদের। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। কয়েকদিন ধরেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি আদায়ে টানা 2 দিন শাহবাগ ব্লকেটের পর শনিবার রাতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। অবশেষে বিচার কাজ শেষ হওয়া না পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এতে খানিকটা উচ্ছ্বসিত হলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। রোববার ভোর থেকে আবারও শাহবাগে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা। ব্লকেট করা হয় পুরো শাহবাগ এলাকা। তারা জানান, সরকারের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নন। আওয়ামী লীগের কার্যক্রম নয়, নিষিদ্ধ করতে হবে দলগতভাবে, পাশাপাশি দিতে হবে জুলাই সনদ ও বিপ্লবে আহতদের উন্নত চিকিৎসা। যারা আমাদের উপরে গুলি করেছে, যারা আমাদেরকে মারার জন্য হুকুম দিয়েছে, তাদেরকে নিষিদ্ধকরণ করা। এই আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। হয়তো মর্মু নয়তো আমাদের জুলাই সনদ বদল নিয়ে যাব। 10 ঘন্টাও সময় লাগার কথা না জুলাইয়ের সনদ তৈরি করার জন্য, সেইখানে এত সময় কেন লাগবে? এদিকে পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নেতারা বলেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আর কোনো তালবাহানা নয়, আর কোনো দায় চেপানো নয়। আপনাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একেবারে চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই। আওয়ামী লীগের ফিরে আসার পথ বন্ধে দ্রুত নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবিও জানান নেতারা। রক্ত ঝরেছে, যত ঘাম ঝরেছে তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রক্তাক্ত হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রাজনৈতিক দল সহ যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম এখন থেকে এই আইনের আওতায় নিষিদ্ধ করা যাবে। রোববার দুপুরে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে সংশোধিত এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সব উপদেষ্টা।
এর সারসংক্ষেপে বলা হয় 2009 সালের আইন অনুযায়ী সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে পারত, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। একই সঙ্গে সংশোধিত অধ্যাদেশে এসব কার্যক্রম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করার বিধানও যুক্ত করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কাল গেজেট হলে কমিশনের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেটের প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের 90-এর জ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে যদি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়। দল বিলুপ্ত বা বাতিল হলে সরকারি গেজেট প্রকাশ করতে হয় নির্বাচন কমিশনকে। শনিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পরবর্তী কর্মদিবসে পরিপত্র জারির কথা জানান আইন উপদেষ্টা। সরকার যে গ্যাজেটটা করবে, যে আদেশটা সরকার থেকে বাইর হবে, এটার আলোকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। তো উই উইল ডেফিনেটলি টেক সাম স্টেপস ইন দিস রিগার্ড। একদম আমরা এখানে আমরা কোনো দেরি করব না। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, প্রাইভেট কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া শেয়ার বাজারে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে যত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রেস সচিব জানান, বিদেশি যেসব কোম্পানির সঙ্গে সরকারের অংশীদারিত্ব আছে সেগুলোকে দ্রুত শেয়ার বাজারে নিবন্ধিত করার নির্দেশনাও দিয়েছেন ডক্টর ইউনূস। উনি বলেছেন সেট অফ এক্সপার্ট আনতে বলেছেন, যারা সত্যিকার অর্থে যারা নির্মোহভাবে এই স্টক মার্কেটে তারা রিফর্মটা ইনিশিয়েট করতে পারবেন। এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে। রাতের সময় আরও থাকছে। বুদ্ধ পূর্ণিমায় বিহারে বিহারে প্রার্থনা, বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা ভক্তদের। ভিন্ন দল মত ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান। সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশ অংশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনে ও রাতে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রয়েছে কড়া নজরদারি। গত কয়েকদিনে সিলেট অঞ্চলের মৌলভীবাজার অংশে বিএসএফ সদস্যরা অর্ধশতাধিক মানুষকে বাংলাদেশে পুশ ইন করে। এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। টহলের পাশাপাশি কাজ করছে বিজিবির অত্যাধুনিক যান্ত্রিক টহল অপারেটর এটিপি। প্রতাপপুর সহ সিলেটের সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে তৎপরতা কয়েক ধাপ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। সীমান্ত দিয়ে ভারতের পুশিনকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সরকার এ বিষয়ে নিশ্চুপ কেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে শোভাযাত্রায় অংশ নেন বিএনপির এই নেতা। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনের এলাকা প্রদক্ষিণ করে। এর আগে আলোচনার সভায় রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ন্যারেটিভ তৈরিকারীরা কখনো এদেশের বন্ধু হতে পারে না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদাসীনতাকে জনগণ সন্দেহের চোখে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খুদাবাদ, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এগুলো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি
অত্যন্ত দুর্বল জাতি আপনারা বানানোর তৈরি করছেন। তীব্র গরমের পর দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে, আর এতে জনমনে স্বস্তি নেমে আসলেও বজ্রপাতে 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে 2 জনের প্রাণ গেছে। গত কয়েকদিন ধরেই প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশ। রোববার সকাল থেকে সূর্যের চোখ রাঙানি থাকলেও দুপুরে স্বস্তির বৃষ্টি নামে কয়েকটি জেলায়। এতে গরমের তীব্রতা কমে জনজীবনে স্বস্তি আসলেও কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও গাছ পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। বিকেলে বেশ কয়েকটি স্থানে আকাশে কালো মেঘ জমে শুরু হয় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাত। এতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় 4 জন, কিশোরগঞ্জের ভৈরব, রসুলপুর কুলিয়াচরে 3 জন, হবিগঞ্জের আজমিরিগঞ্জে 1 ও নওগাঁর মান্দায় 1 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই কৃষক। বৃষ্টির পরে তাপমাত্রা সহনীয় হয়ে আসছে, অনেকটা প্রশান্তির একটা বাতাস বয়ে যাচ্ছে। এদিকে ময়মনসিংহ সদরের মরাকুড়ি এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে চাপা পড়ে 2 জন মারা গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশে বছরে বজ্রপাতে গড়ে 300 মানুষ মারা যান, এমন তথ্য জাতিসংঘের। জলবায়ু পরিবর্তনে বজ্রপাত বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই দুর্যোগ থেকে কৃষকদের রক্ষায় আশ্রয় কেন্দ্র স্থাপনের তাগিদ সংশ্লিষ্টদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ ও নওশাদ আহমদ চৌধুরী। আষাঢ় শ্রাবণী আকাশের রং বদলানোর সঙ্গে সঙ্গে হাওরে ধান কাটায় নিয়োজিত কৃষকের মনে আতঙ্ক দেখা দেয়। বিস্তীর্ণ হাওর জুড়ে কাজে থাকা কৃষক কুল কিনারা খুঁজে পাওয়ার আগেই বজ্রপাতে কেড়ে নেয় প্রাণ। দিন দিন এই আতঙ্ক বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে আয়োনাইজড পার্টিকেলের পরিমাণ এইটা বর্তমানে এরিয়াগুলোতে দেখা যাচ্ছে অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে বজ্রপাত হওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে দিন দিন। কৃষি বিভাগ বলছে, কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়। ধান কাটার শ্রমিকদের জন্য হাওরে আশ্রয় কেন্দ্র স্থাপন করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া প্রকল্পের একটা গ্রুপ তৈরি করেছে কৃষকের, ওই কৃষকের গ্রুপে মেসেজ চলে যায়, আর বাবিস পোর্টাল আছে, একটা পোর্টালে নিয়মিত বুলেটিন দেওয়া হয়। এপ্রিল আর মে মাসে কালবৈশাখী মেঘটা বেশি আসে, ওই সময় তারা ধান কাটতে মাঠে থাকে, তাহলে তাকে ওই সময়ে অস্থায়ী একটা ছাউনি হলেও গড়ে তুলতে হবে। এই অবস্থায় কখন বজ্রপাত হবে কিংবা কখন ঝড় বৃষ্টি আসবে তা তারা জানে না। এতে করে ঘটে যায় অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা। মানুষের তারা বলে মারা যায়, এইগুলা যে একটা খবর আছে না, এই খবর আমরা এই তাহির প্রধানের ভিতরে আমরা পাই না। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 300 মানুষ মারা যান। চলতি বছরের জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত 67 জন বজ্রপাতে মারা গেছেন। এমন কোনো পাথ যদি তাকে দিয়ে দেয়া যায় যেই দিকে সে আকৃষ্ট হবে, তাহলে হিউম্যান বিইং বা অন্যান্য স্থাপনা যেগুলো সেগুলা প্রোটেক্টেড হবে। জলাভূমির হাওর অঞ্চল খ্যাত সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জাতীয় জরুরি সেবা 999-এ যুক্ত হয়েছে নতুন সেবা ট্রাফিক আপডেট। কোনো কারণে রাজধানীর কোনো রাস্তা বন্ধ হলে সে তথ্য এখন জানা যাবে 999-এ ফোন করেই। ডিএমপি বলছে, সড়কে বিভিন্ন সময় আন্দোলনের কারণে জনভোগান্তি কমাতেই এই উদ্যোগ। মাসুদুর রহমানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই নানা দাবি দাওয়া নিয়ে রাজপথে বিভিন্ন গোষ্ঠী। কারণে অকারণে দাবি আদায়ের নামে করা হচ্ছে সড়ক অবরোধ। রাস্তা আটকে যাওয়ায় প্রতিদিনই যানজটের কারণে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। এমন অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে অতিষ্ঠ সবাই। 10টা মিটিং আছে বা 9টার সময় উপস্থিত হতে হবে বা 8টার সময় অমুকখানে যেতে হবে, তখন যদি যানজট পড়ে তাহলে তো তার এটা বিশাল একটা ভোগান্তি হয়ে যায়। আন্দোলন একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া হতে পারে, একটা প্রসিডিওর আছে, ধরেন একটা ডিপার্টমেন্ট ওয়াইজ হয়। এটা যদি মেনটেন না করা হয় তাহলে এটা জনজীবনের জন্য যেমন ভোগান্তি, তেমন যারা করে তাদের জন্য ভোগান্তি।
নগরবাসীর এমন ভোগান্তি থেকে কিছুটা হলেও রেহাই দিতে ডিএমপির ট্রাফিক বিভাগ ও 999 মিলে নতুন সার্ভিস চালু করেছে। রাজধানীর কোথাও সড়ক অবরোধ হলেই জানানো হচ্ছে 999-এ, দেয়া হচ্ছে বিকল্প সড়কের তথ্য। 999-এর সাথে নিয়মিত যোগাযোগটা রাখছি এবং ট্রাফিক আপডেটটা 999-কে জানানো হচ্ছে কোন সময় কোন রাস্তা পরিহার করে চলতে হবে। কেউ যদি কোনো কারণে কোনো একটা রাস্তায় চলে মাঝখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হন, তাহলে তার বিকল্প রাস্তা কি হতে পারে সে ব্যাপারেও তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, আন্দোলনের কারণে সড়ক অবরোধের তথ্য দিতে খোলা হয়েছে আলাদা ডেস্ক। ফোন এলে সেখান থেকে দেয়া হচ্ছে তথ্য। এ পর্যন্ত 39 জনকে দেয়া হয়েছে সেবা। এক্সক্লুসিভলি একজন অফিসার এটাতে অ্যাসাইন থাকেন, যে 999-এর কল পাওয়ার সাথে সাথে তিনি এটাকে অ্যাড্রেস করবেন। মানুষের যে আস্থার জায়গাটা অর্জন করতে পেরেছে, যে জনপ্রিয়তাটা অর্জন করতে পেরেছে, সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটা অন্তত আমার বিশ্বাস এবং বাংলাদেশ পুলিশের বিশ্বাস। জনগুরুত্বপূর্ণ এ সেবাকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। এতে ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা তাদের। সারা দেশেই আন্দোলন লাইকে রয়েছে, এক এক জায়গায় আন্দোলন হচ্ছে, এক্ষেত্রে যদি আমাদের এই সুযোগ সুবিধাটা দেওয়া হয় এক্ষেত্রে ভালো হবে। সবার জন্য উপকার, জনসাধারণ যারা গাড়ি চালায় তাদের জন্য উপকার, যারা রাস্তা দিয়ে চলাফেরা করে টাইম মেনটেন করে তাদের জন্য উপকার। দাবি আদায়ের নামে অকারণে সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জাতীয় জরুরি সেবা, 999 ও ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আসছে বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করার দাবি বারভিটার। তা করা হলে গাড়ির দাম যেমন অর্ধেকে নামবে, তেমনই বাড়বে সরকারের রাজস্ব আদায়, এমন দাবি সংগঠনটির। এমএস আরিফিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিজের ব্যবসা সম্প্রসারণে ব্যক্তিগত গাড়ির দরকার ওয়ালিউল শাওনের। তাই সাধ্যের মধ্যে একটি গাড়ি খুঁজছেন তিনি। জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলোর স্থায়িত্ব অনেক বেশি, এগুলোর প্রতি আমাদের নির্ভরতা অনেক বেশি। শাওনের মতো অনেকেরই চোখ রিকন্ডিশন গাড়ির দিকে, কারণ দাম যেমন কম তেমনি টেকে বেশি দিন, আবার বিক্রির প্রয়োজন হলে ক্রেতাও মেলে সহজে। রিকন্ডিশন গাড়িতে লোন দিতে সাপোর্ট করে, কারণ এটা টিকসই বেশি। জাপানিজ মালটা আপনি 10 বার রিপেয়ারিং করে 10 বারই চলবে, এটা গ্যারান্টি সহ ঠিক করা যায়। বারভিটার তথ্য, দেশে আমদানি হওয়া গাড়ির 75%ই রিকন্ডিশন বা পুরনো। তবে সর্বোচ্চ 5 বছরের পুরনো গাড়ি আমদানি করতে পারেন ব্যবসায়ীরা। যদিও কোনো বয়সসীমা নেই অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও থাইল্যান্ডে। আর হংকংয়ে 7 ও কানাডায় আমদানি করা যায় 15 বছরের পুরনো গাড়ি। বাংলাদেশেও বয়সসীমা বাড়িয়ে 10 বছর করা হলে গাড়ির দাম অর্ধেকে নামবে বলে দাবি সংগঠনটির। ইম্পোর্ট পলিসিতে যদি আমরা 5 বছরের জায়গায় যদি এটা 10 বছর বা অধিক, যেটা উন্নত দেশে আছে, যে কোনো বয়সসীমাও নাই, সেটা যদি আমরা পাই, অনলি ইমিশন স্ট্যান্ডার্ডটা উন্নত থাকলেই তারা ইম্পোর্ট পলিসিতে অ্যালাউ করে, তাহলে এটা ক্রয় সীমার ভিতরে চলে আসবে। নিবন্ধনের ক্ষেত্রে নতুনের চেয়ে পুরনো গাড়ির ফি 27,500 থেকে 54,000 টাকা বেশি গুনতে হয়। আসছে বাজেটে এই বৈষম্য দূর করার পাশাপাশি হাইসের মতো মাইক্রোবাস আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি বারভিটার। হাইয়েস্ট মাইক্রোবাসটা যেটা জনগণের গাড়ি, এটার ভিতরে সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকা উচিত না, এবং সাপ্লিমেন্টারি ট্যাক্সের জন্য এটা ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তের চাহিদা পূরণ করা রিকন্ডিশন গাড়ি যেন ভ্যাট ও শুল্ক বৈষম্যের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের অর্থনীতি যেহেতু প্রসারিত হচ্ছে, অনেকের যেহেতু সক্ষমতা বাড়ছে, তো সুতরাং এই রিকন্ডিশন গাড়ির একটা বাজার থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের কার ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি, তো সেই দিকেও আমাদের চিন্তা করতে হবে। পরিবেশ সুরক্ষায় ইভি কিংবা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দেওয়া হলেও যন্ত্রাংশের সহজলভ্যতা, পুনরায় বিক্রিতে ভালো দাম আর দেশের সড়কে মানিয়ে নেবার সক্ষমতার কারণে এসব রিকন্ডিশন গাড়িতেই ভরসা রাখেন সাধারণ ক্রেতারা। এসব গাড়ির দাম নাগালের মধ্যে রাখতে আসছে বাজেটে তাই শুল্ক কমানোর দাবি তাদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকালে রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে ঢল নামে ভক্তদের বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বের শান্তি কামনা করেন ভক্তরা। বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা। এরপর প্রদীপ প্রজ্বলন, জল অর্পণ সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। সকাল থেকেই রাজধানীর বাসাবো বৌদ্ধ বিহারে ঢল নামে ভক্তদের। মিথ্যা কথা বলো না, প্রাণী হত্যা করো না, সবাই নিজ নিজ সংযম অনুযায়ী চলবে। তো এই 5টি শিলের যে মেসেজটা আমরা সবার কাছে পাঠিয়ে দিব। রাঙ্গামাটি শহরের সংঘরাম বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলন শেষে ভক্তরা নিজেকে সমর্পণ করেন বুদ্ধের চরণে। সমস্ত মানব সমাজ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমাদের মধ্যে
হিংসা বিদ্বেষ বিতরিত হোক। খাগড়াছড়িতে দিনটি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শহরের সাধনাটিলা বনবিহারে হাজার প্রদীপ দান ও পিণ্ড দান করেন ভক্তরা। চট্টগ্রামের ডিসি হিলের সামনে থেকে শোভাযাত্রা বের করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করায় এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা নামে পালন করে আসছেন। শামিমা শাম্মী, সময় সংবাদ। পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতের সামরিক বাহিনী জানায় সংঘাতে নিজেদের 5 সেনা নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের প্রায় 40 সেনার প্রাণহানি হয়েছে বলে দাবি করা হয়। সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসই ছিল অপারেশন সিন্দুরের মূল উদ্দেশ্য বলেও জানায় ভারতীয় বাহিনী। এদিকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে যেতে সম্মত হয় দেশ দুটি। রোববার সাম্প্রতিক সংঘাত নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ভারতের সামরিক বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। পুনরায় এমন ঘটনা ঘটলে সেনা কমান্ডারদের তা প্রতিহত করতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানায় ভারতের সামরিক বাহিনী। সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসই ছিল অপারেশন সিঁদুরের মূল উদ্দেশ্য বলেও দাবি করা হয়। একই সঙ্গে দুই পক্ষের হতাহতের একটি চিত্রও তুলে ধরেন তারা। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণের অভিযোগ আনে ভারত। যুদ্ধবিরতিতে সম্মত হলেও আপাতত স্থগিত থাকছে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বলে উল্লেখ করা হয়। গত কয়েক ঘন্টায় ভারত পাকিস্তান সেনা প্রধানের মধ্যে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে। এটি স্পষ্টভাবে চুক্তি ভঙ্গ করা। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। মোদী প্রশাসনের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান দাবি করেছে দেশটির কিছু এলাকায় ভারতীয় সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারপরও সেনারা দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে দাবি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই প্রস্তাব দেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। এবার মা দিবসের খবর। কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা দিতে পারেন শুধুই একজন, তিনি মা। নিজেকে উজাড় করে ভালোবাসেন, ভালোবাসতে শেখান। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানের সঙ্গে থাকেন, মঙ্গল কামনা করে চলেন প্রতিনিয়ত। বিশ্ব মা দিবসে একজন মেয়ের মা হয়ে ওঠার গল্প শোনাবেন চন্দ্রিমা চৌধুরী। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। আচ্ছা মা, তুমি না হলে কবে? তুমিও কি ছোট্ট ছিলে আমার মতন করে? তুমি জানো, আমি যখন প্রথম তোমার হার্টবিট শুনলাম আমি কান্না করে দিয়েছি। এখন শুধু তোমার অপেক্ষায়। যতটা কষ্ট ছিল বেবিটা এখন কোলে নেওয়ার পরে সেই কষ্টগুলো এখন আর মনে নেই। সোনিয়ার বাবার মৃত্যুর পর তার মাই এক হাতে সংসার থেকে শুরু করে বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সেই দৃঢ় কঠিন মাও দুর্ঘটনা আর বয়সের ভারে এখন ছোট্ট শিশুর মতো হয়ে যান কখনো কখনো। মানুষ যত বড় হয় না একটা শিশুর মতন হয়ে যায়। সে আমার কাছে সময় চায়। এক প্রকার বলবো আমার দুনিয়াটাই আমার মা। যখন আম্মাতে হাত বুলাই দেয় না, সকল টেনশন ডিপ্রেশন সবকিছু চলে যায়। কিভাবে জানো? আমার মাকে ছাড়া আমি একটা দিন একটা সেকেন্ড কল্পনা করতে পারি না। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। মা, অনেক দিন তুমি আমার গানই শুনতে চাও না, আমাকে মনা বলেও ডাকো না। তবু হিমালয় থেকে সমতল
এই শহরের সব অলিগলিতে আমি তোমার ডাক শুনতে পাই। মায়েরা কি কখনো হারিয়ে যায়, নাকি রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে? চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের বিচারের দাবি আগেই জানিয়েছিল বিএনপি, আমলে নিলে তৈরি হতো না বিব্রতকর পরিস্থিতি, বললেন সালাউদ্দিন। সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন জামাত আমির। নতুন বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশে সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন, ছোট আইন করে বড় পরিবর্তন করা সম্ভব, বললেন আইন উপদেষ্টা। এবং তীব্র দাবদাহের পর বিভিন্ন স্থানে বৃষ্টি, 5 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু, ময়মনসিংহে ঝড়ে গাছ চাপায় প্রাণ গেল 2 জনের। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।